আমি বললাম, কেন এতদিন নাওনি কেন? ও বলে, এতদিন কেউ ছিল না তাই কিনিনি। আমি বললাম, আর এখন কেউ আছে নাকি? ও বলল, বাজা মাছ উল্টে খেতে জানো না তাই না? কোথায় আমার কাছে হেল্প করবা, তা না করে উনি বসে আছেন নবাবজাদার মতো। কথাগুলো বলার সময় ওকে যা সুন্দর দেখাচ্ছিল তা বলে প্রকাশ করার মতো না। তবে আমার খুব কষ্ট হচ্ছে, ওকে পেয়েও এখন ওর থেকে দূরে থাকতে হবে। আর ওর কথা কি বলবো, ওর কলিজা ফেটে গেলেও হয়তো সেটা আমাকে বুঝতে দিবে না। মনের মধ্যে সবকিছু চেপে রেখে দিবে। ও হয়তো ভাবে আমার যতই কষ্ট হোক না কেন, আমার পরাণ পাখিটা যেন ভালো থাকে আর হাসি খুশিতে থাকে। আর এই কদিনে অন্তত সেটাই মনে হলো আমার। আর তাই সকল কষ্ট বুকে চেপে আমার সামনে কথায় কথা অনবরত হেসেই যাচ্ছিল। তানহা বারবার ওড়না দিয়ে ওর মুখ আর গলার ঘাম মুছে নিচ্ছে। একে তো গরম, তার উপর আবার সে মানুষটা একটু গোলুমুলু। ফ্যান চললেও গরমের তীব্রতায় কাজ করতে থাকায় প্রচুর পরিমাণে ঘামছিল ও। আমি অপলক চেয়ে আছি ওর দিকে, ওর কাজগুলো দেখছি। এক পর্যায়ে মজা করে বললাম, আমরা যারা মোটামুটি মোটা তাদের তুলনায় তো তোমাদের অনেক বেশি অসুবিধা পোহাতে হয় তাই না? কাজ থামিয়ে আমার দিকে তাকালো ও। ভাবলাম রাগ করবে, কিন্তু না, রাগ করেনি। উল্টো আমাকেই বলল, সেটা তো দেখতেই পাচ্ছি। তোমার যে একেবারে নাকমুখ ঘেমে শেষ, সে খেয়াল আছে কি? নাকমুখের কথা বলতে মনে পড়লো, আমার তো আবার নাক ঘামে। এবার ওকে বললাম, আমার মা কি বলে জানো? ও বলল, কি বলে? আমি বললাম, আমার যে নাক ঘামে সেজন্য নাকি আমাকে আমার বউ প্রচুর আদর করবে। শুধু মাই নন, আরো অনেকে এমনটি বলেছে। তখন তা না বলে, কি বললা? তার মানে বলতে চাইছো যে তোমার নাক না ঘামলে আমি তোমাকে প্রচুর আদর করতাম না? ও এক প্রকার খেপে গিয়ে কথাটি বলল। আমি বললাম, আরে না বোকামে, আমি সেটা বলেছি নাকি? আমার নাক ঘামলে কি আর না ঘামলে কি, তুমি তো আমাকে আদর করবাই, প্রচুর আদর করবা তুমি। তা না বলে, হইছে হইছে, আব্বু এসে পড়বে, এবার কেটে পড়ো। আমিও বুঝতে পারছি আর বেশিক্ষণ থাকা ঠিক হবে না। এবার ওকে বললাম, আমার নাম্বারটা কি আছে তোমার কাছে? ও বলল আছে। আমি বললাম, কার থেকে নিয়েছিলে? ও বলে, এত সব জেনে কি করবা বলো? তুমি এবার যাও তো, আমার আরো অনেক কাজ বাকি, তুমি যাও। আমি ওইখানে পৌঁছে তোমাকে মেসেজ পাঠাবো, টেনশন করো না। আমার গলার স্বর নেমে এলো, কথা বের হচ্ছিল না। তবুও বললাম, আমি যদি কল দিই তাহলে কি কথা বলা যাবে ফোনে? আমার কথা শুনে ও একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, দেখো, তুমি যদি আজ এসে আমাকে প্রপোজ না করতে, তাহলে হয়তো তোমাকে এতদিন যাবৎ দূর থেকে একতরফা ভালোবেসে আসার ফলে কষ্টটাও শুধু একা আমারই হতো। চলে যেতাম নতুন জায়গায়, নতুন প্রতিষ্ঠানে ভর্তি হতাম, নতুন মানুষের সাথে পরিচয় হতো। তবে আসলে কি জানো, আমি আমার জীবনে দ্বিতীয় কাউকে আর তোমার মতো ভালোবাসতে পারতাম না। আর আমার কপাল কেমন দেখো, যেই তোমাকে এতদিন দূর থেকে ভালোবেসে এসেছি, যাকে নিয়ে অজস্র স্বপ্ন সাজিয়েছি, তাকে যখন আপন করে পেলাম তখনই তার থেকে দূরে সরে যেতে হচ্ছে। সত্যি, মানুষের কোনো আশাই শতভাগ পূর্ণতা পায় না। কোনো না কোনো দিক থেকে কিছু না কিছু ঘাটতি থেকেই যায়। আমার ক্ষেত্রেও তাই হলো। কথাগুলো বলছে আর তানহার চোখ দিয়ে অজোরে পানি পড়ছে। আমি ওকে কান্না থামাতে বলিনি, মুছে দেইনি ওর চোখের পানি। ওকে কাঁদতে দিলাম আমার সামনে বসে। আমি জানি আমাকে সামনে আর কাছে পেয়ে ও কান্নাতেও যে পরিমাণ সুখ পাবে, তার কিঞ্চিত পরিমাণও আমার থেকে দূরে গিয়ে হাসিতেও পাবে না। এবার আমি ওকে বললাম, আচ্ছা আমি তাহলে যাচ্ছি, তুমি পৌঁছে আমাকে একটা মেসেজ দিও। ও নিচু স্বরে বলল, আচ্ছা। আমি বেরিয়ে আসবো এমন সময় ও পেছন থেকে ডেকে উঠল। আমি দাঁড়িয়ে পড়লাম। ও বলল, তোমাকে গিফট দিব বলে বহুদিন আগে কয়েকটি জিনিস কিনে রেখে দিয়েছিলাম, নিয়ে যাও সেগুলো। আমি ওর কথা শুনে আরো অবাক হলাম, দাঁড়িয়ে রইলাম। ও একটি ব্যাগ বের করে নিয়ে আমার দিকে এগিয়ে আসলো। এসে বলল, 2 মিনিটের জন্য সোফায় বসো, আমি জিনিসগুলো ব্যাগ থেকে বের করে দিচ্ছি। আমি ওর কথা মতো সোফায় বসলাম। ও একটি চশমার ফ্রেম বের করলো, আমার হাতে দিয়ে বলল, দেখো তো পছন্দ হয় কিনা। প্রাডা ব্র্যান্ডের ফ্রেম এটি। এরপর একটি ঘড়ি বের করলো, ঘড়িটি টাইটান ব্র্যান্ডের। এরপর বের করলো একটি ডায়েরি আর কলম। এসব দেখে আমি বললাম, কেন অযথা এত টাকা খরচ করতে গেলে তুমি? তুমি কি টাকা ইনকাম করো? ও বলল, দেখো, আমি হলাম বাবা মায়ের একমাত্র মেয়ে। আব্বু সবসময় আমাকে বলেন আমার যখন যত টাকা লাগে তাকে যেন বলি। আম্মু আমাকে সবসময় টাকা দেন। তবে আমি সেরকম মেয়ে নই যে বাবার টাকা আছে বলে যেভাবে খুশি সেভাবে উড়াবো। তোমাকে যখন প্রথম পছন্দ করি তখন এই ডায়েরি আর কলমটি কিনেছিলাম। জানি না এতদিনে কলমটি নষ্ট হয়ে গেছে কিনা। আর চশমা আর ঘড়ি কিনেছি কয়েকদিন আগে। বাধ্য সেসব, আসো এদিকে। এই বলে ও আমার চোখে চশমা পরিয়ে দিল, তারপর হাতেও ঘড়িটা পরিয়ে দিল।
এরপর ডায়েরি আর কলমটা হাতে ধরিয়ে দিয়ে বলল, আমি যদিও তোমার থেকে দূরে থাকবো, কিন্তু এই জিনিসগুলো সবসময় তোমাকে আমার কথা মনে করিয়ে দিবে। স্যারদের মুখে শুনেছি তুমি নাকি লেখালেখিও করো। এই ডায়েরিতে আমাকে নিয়ে তুমি কবিতা লিখবে, ভালোবাসার কবিতা অনেকগুলো লিখবে, কিন্তু বিয়ের পর আমি পড়বো সেগুলো। ঘড়িটা যত্ন করে রেখো, কোথাও গেলে এটা হাতে পড়ে যাবে। চশমাটা চোখে পড়বে, রাস্তায় কত ধুলাবালি থাকে, কিছুটা হলেও সেফটি হবে। আমি সবসময় তোমার সবটা জুড়ে থাকতে চাই। আর শোনো, ভালো করে পড়াশোনা করবে, ঠিকমতো খাওয়া দাওয়া করবে, অযথাই রাত জাগবে না। বাবা মা যেভাবে বলেন সেভাবে চলবে। আর যখনই কোনো কিছু নিয়ে তোমার মন খারাপ হবে, তখনই আমাকে মেসেজ পাঠাবে। আমি তোমাকে আমার নাম্বার পাঠাবো না। এবার যাও, সাবধানে যেও। আমি আর কি বলবো ওকে, আমি নির্বাক হয়ে গেলাম। আমার মন চাইতেছে না ওকে ছেড়ে এভাবে চলে আসতে, তবে আসতে তো হবেই। আসার সময় ওকে বললাম, তোমার একটি ছবি তুলে নেই। ও বলল, এখনো কি আমার ছবি তোমার অন্তরে আঁকা হয়নি? ওর কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। বললাম, তুমি আমাকে যতটা ভালোবেসেছো, হয়তো আমি এখনো তোমায় ততটা ভালোবাসতে পারিনি। আচ্ছা, ছবি লাগবে না, এখন তাহলে আসছি আমি। ও বলল, আচ্ছা এসো। এবার আমি ওর রুম থেকে বেরিয়ে আসলাম। আন্টিকে পেলাম বারান্দায়। আমাকে দেখে বললেন, আমাদের জন্য দোয়া করো বাবা, আর মন দিয়ে পড়াশোনা করো। আমিও ওনার থেকে দোয়া নিয়ে বেরিয়ে গেলাম। এগুলো খুব তাড়াতাড়ি করলাম, আমার চোখের পানি আটকে রাখতে পারছিলাম না। বেরিয়ে বাইক নিয়ে সোজা চলে এলাম বাসায়। রুমে ঢুকতে যাব এমন সময় মা জিজ্ঞেস করলেন, কি রে, কোথায় গিয়েছিলি বাইক নিয়ে? আর এটা কার বাইক? তোর কলেজ ব্যাগ কোথায়? মায়ের প্রশ্নগুলো শুধু শুনলাম, জবাবে কোনো কিছুই বললাম না। ঢুকে পড়লাম রুমে, দরজা লক করে দিলাম। ইউনিফর্ম নিয়ে দপাস করে বিছানার ওপর গিয়ে পড়লাম। ছোট বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদতে লাগলাম আমি। এর আগে এভাবে কখনো কারোর জন্য কেঁদেছি বলে মনে হয় না। সবকিছু কেমন যেন রংহীন লাগতে লাগলো আমার কাছে। নিজেকে নিজে অসহায় মনে হতে লাগলো। কিছুই করার নেই আমার, ও চলে যাবে আজ। আমি চাইলেও আর ওর সাথে দেখা করতে পারবো না। আদৌ আর কখনো দেখা হবে কিনা সেটা নিয়েও আছি সংশয়। নিমিষে আমি কেমন যেন হয়ে গেলাম, বলতে গেলে একরকম সর্বহারার মতো। কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে পড়েছিলাম টের পাইনি আমি। ঘুম ভাঙার পর মোবাইল হাতে নিয়ে দেখি ঘড়ির কাঁটা তখন সন্ধ্যা 6টা। স্ক্রিনে একটা মিস কল দেখাচ্ছে, নাম্বারটা অপরিচিত। কল দিলাম আমি, রিসিভ করলো না কেউ। আবার কল দিলাম, এবারও রিসিভ করলো না কেউ। ফোন রেখে ফ্রেশ হয়ে রবিনকে কল দিলাম। হ্যাঁ রিয়াদ, কোথায় তুই? রবিন জানতে চাইলো। আমি বললাম, আমি বাসায় আছি, তুই চলে আয়। ও বলল, আমি একটু বাইরে চলে এসেছি, বাইকটা তোদের বাসায় রেখে দে, কাল নিয়ে আসিস। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। এই বলে ফোনটা রেখে দিলাম। আমাকে দেখে মা বলল, বাবা কি হয়েছে তোর? বাসায় এসে চুপচাপ শুয়ে পড়লি, খাবারও খাসনি, কিছু হয়েছে কি? আমি বললাম, কিছুই হয়নি মা, তুমি রাতে খেয়ে নিও, আমার ফিরতে দেরি হবে। আমাকে রেখে মা কখনো রাতে খাননি। যতই দেরি হোক আমার, তবুও তিনি বসে থাকেন, অপেক্ষা করেন আমার জন্য। মা জানতে চাইলেন, কেন বাবা, কোথায় যাবি? আমি বললাম, যাবো এক জায়গায়। মা বলল, আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস কিন্তু। তখন রাত 11টা বাজে। আমি আমাদের খেলার মাঠে বসে আছি। এমন সময় একটা মেসেজ আসলো, আমি আম্মুর নাম্বার থেকে বিকেলবেলা তোমায় কল দিয়েছিলাম, ধরনি তুমি। কিছুক্ষণ হলো এসে পৌঁছালাম। জায়গাটা বেশ সুন্দর, আর বাসাটাও। আব্বু বাইরে থেকে খাবার আনতে গিয়েছে। জানি তুমি এখনো খাওনি। আমার মন বলছে তুমি বাইরে কোথাও আসো, বাসায় গিয়ে খেয়ে ঘুমাও। যা বলছি তাই করো, নয়তো আমার গলা দিয়েও খাবার নামবে না। মেসেজ দেখা মাত্রই রিপ্লাই দিও, আমি অপেক্ষায় থাকবো। ওর মেসেজটা পড়ে আটকে উঠলাম আমি। এটা কি করে সম্ভব? এটাই কি তাহলে ম্যাজিক অফ লাভ? ওকে রিপ্লাই দিলাম, আমি খেলার মাঠে বসে আছি, তোমার মেসেজের অপেক্ষায় ছিলাম। জানি না কি করে সব ধরে ফেলেছো, হয়তো এটাই ভালোবাসার ম্যাজিক। তুমি খেয়ে আমাকে মেসেজ দিও। জানি তুমি অনেক ক্লান্ত, খাওয়ার পর ছোট্ট করে একটা মেসেজ দিও আমায়। প্রমিস করছি আমিও পরে খেয়ে নিব, ভালোবাসা নিও। ও রিপ্লাই দিল, আচ্ছা ঠিক আছে। আমি বসেই আছি। 15 মিনিট পর ও মেসেজ করলো,